নমস্কার। খবরদার কথা নয়, ছাত্রছাত্রীদের পরীক্ষার মরশুম এটা। আমরা বেশ কিছুদিন ধরেই বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করছি। বিশেষ করে পরীক্ষার্থী যারা রয়েছ তারা আমাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছ, দেখেওছ। আজকে তারও কোনো ব্যতিক্রম হবে না। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা, তাদের জন্যই আজকে বিশেষ করে হিউম্যানিটিস গ্রুপ বা আর্টস গ্রুপের যারা, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, এই নিয়েই আজকে কথাবার্তা বলবো। প্রথমেই বলে রাখি, তোমাদের 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। সিবিএসসি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীদেরই খবরদার কথা নয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমাদের বিশ্বাস সাফল্য তোমাদের ঘরের দরজায় কড়া নাড়ছে। আজকে এমন একটা দিন, আজকে 25 তারিখ, রবিবার। 2018 সালের 25শে ফেব্রুয়ারিও রবিবার ছিল। এই অদ্ভুত ঘটনাটা বললাম এই কারণে, সবটাই বিজ্ঞান ভিত্তিক হয়। রাষ্ট্র বিজ্ঞান ভিত্তিকভাবে চলুক, সেই দিশা নিয়েই কতগুলি তত্ত্ব এবং তথ্য সামনে রাখা হয়, যার একত্রিত রূপ রাষ্ট্রবিজ্ঞান। এই বিজ্ঞানটাকে বাদ দিয়ে রাষ্ট্র কোনো অবস্থাতে চলতে পারে না, কেউ মানুক বা না মানুক। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সঙ্গে সহযোগিতা যিনি করবেন, তোমাদের অনেকের পরিচিত, অন্যান্য অনেক বিষয়ে আমাদের এইখানে আলোচনায় অংশ নিয়েছেন, ডক্টর মুস্তাফা কামাল আমার ডান দিকে বসেছেন। রাষ্ট্রবিজ্ঞানের গবেষক, গবেষণা যারা একবার করেন তাদের গবেষণা শেষ হয় না। উনি শিক্ষক, ছাত্র তৈরি করছেন, ফলে ওনার, আমি বিশ্বাস করি ওনারও শেখার কোনো শেষ নেই। ফলে সরাসরি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন এবং ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য যে হাত বাড়িয়ে দিয়েছেন সেজন্য অবশ্যই ধন্যবাদ। মুস্তাফা সাহেব, একটা বিষয়ে জানতে চাই যে এই রাষ্ট্রবিজ্ঞান এই জায়গাটায় ছাত্রছাত্রীরা কতটুকু উৎসাহ পাচ্ছে? আপনি তো ক্লাস নিচ্ছেন, ক্লাস করাচ্ছেন নিয়মিত, এখান থেকে দীর্ঘ দূরত্ব দৌড়ে দৌড়ে গিয়ে ক্লাস করাচ্ছেন, আমি জানি। কোন জায়গায় আছে বলছি না, পরে বলবো। তো যাই হোক, মানে কেমন স্টুডেন্ট বা আশাবাদী কেন? প্রথমে তো আমি স্টুডিওর পক্ষ থেকে যারা এবছর পরীক্ষার্থী, মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর যারা পরীক্ষার্থী, সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া করছি তোমরা সবাই যেন খুব ভালোভাবে পরীক্ষাগুলো পাশ করে মা বাবার কাছে ফিরে আসো এবং তোমাদের ভবিষ্যৎ আরও উন্নততর হোক, এটা আমরা কামনা করছি। স্যার যেটা আমাকে প্রশ্ন করলেন যে পলিটিক্যাল সায়েন্স আমাদের এই পড়াশোনার জগতে কোন জায়গায় আছে, স্যার আমি প্রথমে যেটা আপনাকে বলতে চাই, পলিটিক্যাল সায়েন্স যদিও একটা বিষয় হিসাবে যারা আর্টস কলা বিভাগে যারা পড়ে 11-এ একটা বিষয় হিসাবে আছে, কিন্তু পলিটিক্যাল সায়েন্স এমন একটা বিষয় যেটা সকল মানুষের বিষয়। কম বেশি একজন রিক্সা পুলার থেকে রাষ্ট্রনায়ক পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানতে হয়। পৃথিবীর বা আমাদের ভারতবর্ষের সব মানুষের অ্যাস্ট্রোফিজিক্স সম্পর্কে জানতে হয় না, অ্যাস্ট্রয়েড কাকে বলে এগুলো সম্পর্কে, সোলার সিস্টেম সম্পর্কে জানেন না, কিন্তু রাষ্ট্র এবং রাষ্ট্রবিজ্ঞানের যা কিছু আছে সব যেহেতু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটা সকলেরই অ্যাকচুয়ালি একটা বিষয়। সুতরাং আমি যাদেরকে পড়িয়েছি মহাবিদ্যালয় স্তরে, বিশ্ববিদ্যালয় স্তরে, কখনো কখনো এবং আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের স্তরে, রাষ্ট্রবিজ্ঞানের প্রতি একটা যথাযথ আকর্ষণ আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আছে। আচ্ছা, এটার একটা বিশেষ কারণ হলো, কারণ যে রাষ্ট্রবিজ্ঞানে শিক্ষক হতে চায় তার তো একটা আগ্রহ থাকেই যে আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ব। যারা কম্পিটিশনের জগতে যারা যেতে চায়, কোনো রাজ্যিক স্তরে অথবা কেন্দ্রীয় স্তরে যারা যে কোনো কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় ইউপিএসসির আন্ডারে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে, সেখানে পলিটিক্যাল সায়েন্স একটা আলটিমেট সাবজেক্ট। কারণ কোনো কম্পিটিশনই
ভারতের সংবিধান, ভারতের রাজনীতি, সমাজনীতি ছাড়া মানে হয় না। সুতরাং এটা একটা কমন বিষয় তাদের প্রতি, দুটো কারণে। মানে আমি এই বিষয়ে শিক্ষক হব, গবেষণা করব, অথবা আমি কম্পিটিশন যে জগৎ আছে সেই জগতে গিয়ে আমি কর্মসংস্থানে যাব, সেই জন্য রাষ্ট্রবিজ্ঞান একটা অপরিহার্য বিষয়। তো এই বছর যারা মানে পরীক্ষা দেবে, হ্যাঁ, তো তারার কাছেও আমি আশা করছি যে রাষ্ট্রবিজ্ঞান অত্যন্ত সহজভাবে তারা মানে নিয়েছেন এবং পরীক্ষাতে তারা খুব ভালো ফল করবেন, এটা নিশ্চয়ই আমার একটা বিশ্বাস আছে। পরের যে জায়গাটায় যেতে চাইছি, ওদের যে মানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম হয় মাধ্যমে আমাদের এই মানে রাষ্ট্রবিজ্ঞানে আমি প্রথমে বলে দিই, রাষ্ট্রবিজ্ঞানের যত স্টুডেন্ট আছে তাদের কাছে এটা স্পষ্ট যে টোটাল যে মানে পরীক্ষা হবে সেটা হবে 80 মার্কের। ওরা পরীক্ষা দেবে, 20 মার্ক তারা স্কুলের ইন্টারনাল যে বিভিন্ন স্তর আছে সেখান থেকে যাবে। তবে এই 80 মার্কের মধ্যে 80 তুলতে পারে এমন ব্যবস্থা কিন্তু আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনে আছে। যেমন আমি ছাত্রছাত্রী যারা এবছর পরীক্ষা দেবে তাদের প্রিপারেশন আশা করি এই পর্যায়ে যথেষ্ট হয়ে গেছে। এখন তারা পর্যালোচনায় বা রিভিশনের স্তরে তারা আছে। তো রিভিশনের স্তরে যারা আছে তাদেরকে আমি বলি, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের প্রশ্নটা যখন শুরু হবে তখন সেখানে প্রথমেই দেখবে মাল্টিপল চয়েস, হ্যাঁ, অনেকগুলো 10টা কোশ্চেন তোমাদের থাকবে। একটা কোশ্চেনের পরে 4টা তোমাদের বিকল্প উত্তর থাকবে। বিকল্প উত্তর থেকে যে কোনো একটা উত্তর তোমাকে লিখতে হবে, তুমি 10-এ 10 পাবে। তারপরে তোমার থাকবে 11 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত আরও 20টা কোশ্চেন থাকবে যেগুলো সরাসরি প্রশ্ন, যেটার উত্তর এক কথায় বা একটি বাক্যে তোমরা দেবে। তো সেখানে 20 মার্কের আছে, 20 মার্কস, সেখানে 20-তে 20 পেতে পারে। তো অটোমেটিক্যালি এই যে 30 আছে, এই 30 নাম্বার হলো একটা স্টুডেন্টের মার্কসটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম এবং খুব সহজ। কি করে আমি একটু পরে বলছি। তারপরে 2 মার্কের করে যেখানে মাত্র 40টা শব্দের মধ্যে তাকে আনসারটা দিতে হয়, 2-4 শব্দ বেশি হলে কম হলে সমস্যা নেই, এখানে 5টা কোশ্চেন থাকবে। তারপরে 3 মার্কের তাদের 2টা কোশ্চেন থাকবে, 4 মার্কের তাদের 6টা কোশ্চেন থাকবে, এবং 5 মার্কের 2টা কোশ্চেন থাকবে উইথ অল্টারনেটিভ চয়েস। তাহলে এই মিলে তাদের মানে 80 হয়ে গেল। এখন আমি তাদেরকে যেটা বলবো, স্যার ভালো মার্কস পাওয়ার জন্য এই যে প্রথম 10 যেটা আমি বললাম বা 30 সহ, এটার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে, আমি স্টুডেন্টদেরকে বলি তোমাদের কাছে গাদা বাইরের নোট থাকে, তোমরা পড়ো, কোনো আপত্তি নেই পড়াশোনাতে, কিন্তু তুমি যদি এখান থেকে 30-এ যদি 30 পেতে চাও এবং কম পড়ে পেতে চাও, তাহলে তোমার টেক্সট বইয়ের যা সিলেবাস আছে তার প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত একটা লাইনও তুমি বাদ দেবে না, একবার করে রিডিং পড়বে। রিডিং পড়ার সময় তোমার কাছে যেখানে মনে হবে ওকে এই লাইনে দেয়ার ইজ এন ইনফরমেশন, এখানে একটা তথ্য আছে, এটা আসতে পারে, সেটা তুমি সাথে সাথে একটা খাতার মধ্যে কোট করে নাও। এবং 2 মার্কের যে প্রশ্নটা আছে সেটাও ঠিক তেমন ব্যাপার। 3 মার্ক 4 মার্ক বা 4 মার্কের তো নেই, 3 মার্ক এবং 4 মার্কের আছে 6টা কোশ্চেন, 5 মার্কের আছে। এগুলোর জন্য তুমি যত পারো বই পড়ো, কোনো আপত্তি নেই, কিন্তু বাবা সোনারা তোমাদের আমি বলি কমপক্ষে তোমরা টেক্সট বইটা বাদ দেবে না। কারণ স্যার আমি নিজে একজন শিক্ষক হিসেবে আমি বুঝি, আমি নিজেও যখন স্কুলে বা বাইরে বা কোনো শিক্ষক যখন প্রশ্ন করে তখন কোনো নোট বই সাধারণত হাতে নেন না, উনি টেক্সট থেকেই প্রশ্নটা করতে চান। কারণ একটা গরিব ছেলে হয়তো বা তার নোট কেনার পয়সা নেই, তার নলেজের প্রধান ভিত্তি হলো তার টেক্সট বইটা, তার পাঠ্য বইটা। সুতরাং পাঠ্য বইকে কেন্দ্র করেই কিন্তু প্রশ্নপত্র সাধারণত তৈরি করা হয়। ঠিক আছে, এডিশনাল কোনো একটা কম্পোজড আনসারের জন্য তুমি অন্য নোটে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার বইতেই তুমি নোটটা পেতে পারো, তোমার বইতে এটার আনসার আছে তোমার পাঠ্য বইতে। সুতরাং 30-এ যদি কোনো স্টুডেন্ট স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত, যেমন আমাদের 2টা বই আছে, 2টা বইয়ের মধ্যে একটা বই হলো যে গোটা বিশ্বকে নিয়ে, যেটা সমকালীন বিশ্ব যেটার নাম, এটা আপনার একেবারে যেটা কোল্ড ওয়ার ঠান্ডা যুদ্ধ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত 8-9টা মানে তার চ্যাপ্টার আছে, এবং আমাদের সমকালীন ভারতীয় রাজনীতি বা এটার উপরে এরকম ঠিক কিছু চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন মার্কের কত প্রশ্ন আসবে একটা ব্লু প্রিন্ট কিন্তু দেওয়া আছে যে 1 মার্কের কোশ্চেনগুলো কোন কোন চ্যাপ্টার থেকে হবে, তারপরে এক কথায়গুলো কোন কোন চ্যাপ্টার থেকে হবে, 2 মার্কেরগুলো কোন কোন চ্যাপ্টার থেকে হবে,
এবং 3 মার্কের কোন চ্যাপ্টার থেকে হবে, 4 মার্কের কোন কোন চ্যাপ্টার থেকে হবে, 5 মার্কের কোন কোন চ্যাপ্টার হবে। এখন একটা বড় কোশ্চেনের জন্য গোটা বইয়ের মধ্যে ধরুন 16টা বা 17টা তার টোটাল আছে, অধ্যায় আছে। তো সে অধ্যায় সবগুলোতে 5 মার্কের বড় প্রশ্নের উত্তরে প্রিপারেশনের তার কোনো প্রয়োজন নেই। যেই 2টা বা 3টা চ্যাপ্টার থেকে 5 মার্কের 2টো কোশ্চেনের জন্য আছে, শুধু সেই চ্যাপ্টারগুলো একটু ডিটেল পড়ে নিই, তাইলে অটোমেটিক্যালি সেটা মানে পেরে যাবে। এবং আমরা যারা খাতা দেখি বা বোর্ডের পক্ষ থেকে যারা খাতা দেখেন, এটা বলা হয় যে, বা সমস্ত শিক্ষক এটা ওরিয়েন্টেশন, যে আমি যখন কোনো স্টুডেন্টের যখন খাতাটা দেখব, কোনো ছাত্রছাত্রীর, তখন তাকে নাম্বার দেওয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা যেন করা না হয়। কারণ এই নাম্বারটা আমি আমার বাবার জায়গা জমি বিক্রি করে দিচ্ছি না, ব্যাংক থেকে এনেও দিচ্ছি না, ওর প্রাপ্য নাম্বারটুকু আমি তাকে দেব। কেউ হয়তো বা তার ভাষাগুলো সুন্দর, এক্সেলেন্ট লিখেছে, খুব সুন্দর করেছে, আনসারও সঠিক দিয়েছে, সে সর্বোচ্চ নাম্বার পাবে। কারো হাতের লেখা একটু ভালো না, কিন্তু আনসারটা সঠিক হয়েছে, সেও সর্বোচ্চ নাম্বার পেতে পারে। একটা স্টুডেন্টের সামান্য কিছু ব্যাপার এদিক সেদিক হতে পারে, কিন্তু সবাই 80-র মধ্যে 70, 72, 75, 78, 80-তে 80 পাচ্ছে, এমন কিন্তু বর্তমানে উদাহরণ রয়েছে। শর্ত হলো ওই স্টুডেন্ট খুব ডিটেল, একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে বইটাকে সুন্দর করে পড়ে। যারা এখনও পর্যালোচনায় আছে, যারা রিভিশনে আছে, আমি তাদেরকে বলবো রাষ্ট্রবিজ্ঞানের 2টো পাঠ্য বই আছে, খুব বড় ভলিউম নয়, সাধারণ ছোট ভলিউম। তোমরা যে চ্যাপ্টারগুলো তোমাদের আছে সেখান থেকে ডিটেল পড়ে নাও, পেন্সিল দিয়ে দাগ দাও, খাতাতে এটা তুমি ইনফরমেশনটা তুলে নাও, তুমি 30-এ 30 পাবে। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং কোনো প্রেশার নেবে না। খুব আনন্দচিত্তে তুমি পড়ো, যে নলেজ তোমার কাছে আসবে, বইটা তোমার হাতে আছে, তুমি যদি খুশি মনে পড়ো, এন্টারটেইনিংলি যদি পড়ো, তাহলে পড়াটা দেখার সাথে সাথে তোমার মনে সে জায়গা করে নেবে। আর তুমি যদি ভীষণ প্রেশার নিয়ে পড়ো, আর পড়তে পড়তে এত ইনফরমেশন কোথায়, তুমি হঠাৎ করে একটু মানে বিভ্রান্ত হয়ে যাবে, তখন তোমার মনে থাকবে না। সুতরাং বি কোয়াইট, কাম, কুল, ঠান্ডা থাকো, আনন্দচিত্তে পড়াশোনা করো, খুব ভালো রেজাল্ট হবে। শেষ লাইনটা দিয়েই আসছি, আনন্দ চিত্তে পড়াশোনাটা করো। প্রসঙ্গক্রমে বলি যে তুমি যদি মনে করে থাকো যে রাষ্ট্রবিজ্ঞানের দিকে তুমি বেশি ঝুঁকবে, মানে রাজনীতিবিদ হয়ে যাবে, এবং অদ্ভুত অদ্ভুত রাজনীতিবিদ তোমরা দেখতে পাচ্ছ এখন সমস্ত পৃথিবীব্যাপী, তোমাকে সেদিকেই ঝুঁকতে হবে, ঘটনাটা তা না। সব রাজনীতিবিদরা রাষ্ট্রবিজ্ঞান পড়ে রাজনীতিবিদ হয়েছেন তা ঘটনা না, যেমন ঘটনা নয়। সেই জন্যই কিছু কিছু জায়গায় বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে। তোমাকেও শৃঙ্খলা জায়গায় যদি আসতে হয়, স্যার যেটা বললেন সেটা হচ্ছে তোমাকে টেক্সট বইয়ের মধ্যে থাকতে হবে। এই টেক্সট শব্দটা সেই জন্য এসছে, তোমাকে সুশৃঙ্খল জায়গায় নিয়ে যেতে পারে। আমার যে আরেকটা কথা তোমাদের আমি বলে রাখি, স্যারের কথা রেস ধরেই বলি, ওই যে প্রশ্নপত্রের কথাটা যা বললো, অনেকে বলেন সাংঘাতিক কঠিন কোশ্চেন হয়েছে বেরিয়ে এসে। এটা বেরিয়ে এসে কোশ্চেনটা কঠিন হয়েছে তখনই আমরা বলি যদি প্রশ্নের উত্তরটা করতে না পারি। আর কখন প্রশ্নের উত্তরটা করতে পারবো না? যদি আমি টেক্সট বইটা সঠিকভাবে পড়া না থাকে। আর একটা কথা মনে রাখতে হবে, প্রশ্নপত্র কোনো সময় পরীক্ষায় প্রথম যে ব্যক্তিটা যে ফার্স্ট হবে তার জন্য হয় না। সাধারণভাবে নিয়ম রক্ষার্থেও হলে হোক, যেভাবেই হোক, সবচেয়ে পেছনে যে ছেলেটা থাকে তার কথাটা মনে রেখেই প্রশ্নকর্তাটা প্রশ্ন করেন। কেউ প্রশ্নকর্তার শত্রু হিসেবে থাকেন না, এটা আমাদের বিশ্বাস। আমরা কথা বলতে গিয়ে কতটুকু সত্যি? এটা একদম সত্যি স্যার। যখন কোনো প্রশ্ন করা হয়, এটা আমরা সিবিএসসি বলি, আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলি, আমরা লন্ডনের যদি স্কুল দিই, আমরা আমেরিকাতে যাই, সব জায়গায় একটা কমন স্ট্যান্ডার্ড মেনে নেওয়া হয় যে 40 to 50% শুড বি দেয়ার ফর উইকার স্টুডেন্ট। অত উইকার মানে কম্পারেটিভলি যারা একটু কম জানে, তারাও যাতে পরীক্ষায় ভালো ফল করতে পারে, সেই জন্য একটা প্রশ্ন সহজভাবে 40%, 50% প্রশ্ন সহজ করা হয়। তারপরে 20-25% কোশ্চেন একটু মিডিওকার বা মধ্যম করা হয়, এবং একটা লেভেল একটু হাই বলতে এটা বইয়ের মধ্যে থাকে স্যার। এটা এমন নয় যে মঙ্গল গ্রহ থেকে পেরে প্রশ্ন করা হচ্ছে, এই বই থেকেই করা হচ্ছে। একটু টেকনিক্যালি হয়তো বা চাওয়া হচ্ছে এই বিষয়টা, এই তোমার অভিমত ব্যক্ত করো,
এই অভিমত ব্যক্ত করা দিয়ে আমরা চাইছি যে একটা স্টুডেন্টের ভিতরে পড়াশোনার ফলে তার সৃজনশীলতা কি আসে, কারেক্ট, ঠিক। সে তার ওপিনিয়নটা দিয়ে এটা বলার মাধ্যমে একজন শিক্ষক যাচাই করে এই ছেলেটা এতদিন পড়াশোনা করে তার ভিতরে এই সৃজনশীলতা এসছে। এটাকে আমরা খুব কঠিন মনে করি যে মানে ডিসকাস ইন ইউর ওপিনিয়ন, হোয়াট ইজ অ্যাকর্ডিং টু ইউর ওপিনিয়ন, এটা বলে প্রশ্ন কঠিন হয় না। আসলে এখানে একটা স্টুডেন্টের ক্রিয়েটিভ বিষয়টাকে মানে যাচাই করা হয় এবং টেকনিক্যাল পয়েন্টে এটাকে দুই ধরনের প্রশ্ন হয়। একটা হচ্ছে মানে ল অর্ডার যে থিঙ্কিং আছে, একটা হলো হাই অর্ডার থিঙ্কিং। হাই অর্ডার থিঙ্কিং মানে যেটা ক্রিয়েটিভ লেভেলে যায়, যেটা অ্যাপ্লিকেবল লেভেলে যায়। অর্থাৎ এটা যদি এই যদি এ হয় তাহলে বি হলে তুমি কীভাবে অ্যাপ্লাই করবে। তো ওই অ্যাপ্লিকেশনটা তার ক্রিটিক্যাল থিঙ্কিং বা অ্যানালিটিক্যাল তার যে এবিলিটি আছে এটাকে যাচাই করা হয় এবং তার ক্রিয়েটিভিটি কী কী আসে এটা দেখার জন্য এটা করা হয়। তো কঠিন বলতে আসলে কিছুই নেই, সহজ বলতেও কিছুই নেই। যখন আমি পড়ে ফেলি এটাই আমার জন্য সহজ, যখন আমি সাধারণ জিনিসটাও কম পড়ি ওইটাই আমার জন্য খুব কঠিন ব্যাপারটা হয়ে যায়। আমার ছাত্র জীবনে স্যার একজন ভোর থেকে পেয়েছিলাম, ও সকালবেলা মানে গাছের মধ্যে ও জল দিচ্ছে, এই করছে, কিরে পরীক্ষা দিবি না? নিশ্চয়ই দেবো। তো আজকে পরীক্ষা না? বলে হ্যাঁ। তুই পড়ছিস না কেন? কেন? আমি তো পড়ে ফেলেছি। তো তুই যে এখন গাছের মধ্যে জল দিচ্ছিস অথচ 11টায় পরীক্ষা, তোর কি ভয় লাগে না? বলছে আমি ভয় পাবো কেন, যিনি আমাকে প্রশ্ন করবেন উনি ভয় পাবেন যে কোন প্রশ্নটা টেক্সট থেকে আমাকে করবেন। আমি তো টেক্সট পুরোটা পড়ে ফেলেছি এর মধ্যে। আমি সারা বছর আমি করেছি কি যে যিনি আমাকে প্রশ্ন করবেন ওনার ভয় পাওয়া উচিত যে আমি প্রশ্নটা করব কি, কারণ প্রশ্ন তো উনি টেক্সট বই থেকে করবেন, ঠকানোর সুযোগ নেই। তো সুতরাং আমি ভয় পাবো কেন? এখন আমি তো একটা আনন্দ চিত্তে যাচ্ছি। তো স্যার আরেকটা বিষয় হলো স্টুডেন্টরা পড়তে পড়তে বলে না পড়তে পড়তে আর ভালো লাগছে না, এখন আমাকে 2 ঘন্টা টিভি দেখতে হবে, কারণ তার এন্টারটেইনমেন্ট চাই। কিন্তু একজন ভালো স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি যে এত ভালো পড়াশোনা করো, তুমি যে এত ভালো রেজাল্ট করো, তুমি কি রেস্ট নাও না? হ্যাঁ আমি তো খুব রেস্ট নিই। তো বলছে তুমি রেস্ট নাও কীভাবে? আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ি, যখন আমার ভীষণ ভাল লাগে না তখন রেস্ট নেওয়ার জন্য আমি ইতিহাস পড়ি, ইতিহাস পড়তে পড়তে যখন ভাল লাগে না তখন আমি ভূগোল পড়ি। এই তো চেঞ্জিং অফ টেক্সট বুক ইজ দ্য পয়েন্ট অফ মাই রেস্ট। তো ও আনন্দটা ওখানে খুঁজে পাচ্ছে, আর আমি কোন আনন্দ খুঁজে পাচ্ছি 1 ঘন্টা পরে আমাকে 6 ঘন্টা এন্টারটেইন করতে হবে। তাহলে এটা তো কোনো ভালো ছাত্রের গুণ হলো না। একদম। আমি প্রসঙ্গক্রমেই বলে রাখি যে একজন ক্রিকেটার সারাদিন ধরে ব্যাট বল করে তা না, কিন্তু ওর জিমে যায় ওই যে স্বাদ পরিবর্তনের জন্য ওখানে যায়, শরীরটাও সেই পাশাপাশি শরীরটাও ঠিক হয়ে যায়। এই যে ঘটনাটা মোস্তাফা সাহেব একটা বিষয়ে মানে অনেকক্ষণ ধরেই আমাকে হিট করছে, সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে পরীক্ষার প্রশ্নপত্রটা পেল, পাওয়ার পরে অ্যান্সারটা করতে যাবে, তাকে কোন অ্যান্সারটা প্রথম করতে হবে? এটা তো একটা অ্যাট্রাকশনের প্রশ্ন আছে পরীক্ষকের। স্যার এটা ডিপেন্ড করে ও ছাত্র হিসাবে কেমন। যেমন স্যার আমি নিজের কথা বলার দরকার নেই, আমি একজন ভালো বন্ধুকে জানি, ও বলেছে যে আমি জীবনেও কোনো সময় আনসার নাম্বার 2 দিয়ে শুরু করিনি, আমি প্রথমেই শুরু করেছি আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1, কারণ আমি জানি যে লাস্ট পর্যন্ত যা কোশ্চেন আসবে এগুলো আমি জানি। সুতরাং আমি প্রথমে প্রশ্ন পড়ি, 10 মিনিট সময় নষ্ট করি, যেইটা সহজ এখান থেকে শুরু করি এমনটা দরকার নেই। তো যে সারা বছর পড়াশোনা করেছে তার তো প্রশ্নটা পড়ে সময় নষ্ট না করে প্রথম প্রশ্নটা পড়বো, আনসার টু ওই ইনস্ট্রাকশনটা আমি দেখব যে 10টাতে 10টাই দিতে হবে কি না দিতে হবে। তবে এখনকার সহজ হলো সমস্ত প্রশ্নই কম্পালসারি থাকে, লাস্টের দিকে 1-2টা কোশ্চেনের মধ্যে একটু বিকল্প থাকে। সুতরাং প্রথমেই যে জানে সে শুরু করতে পারে। এখন স্যার শুরু করার ক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি প্রথম প্রশ্নের উত্তরটা না জানে, তো যদি না জানে তাহলে সে দ্বিতীয়টা দেখবে, দ্বিতীয়টা যা না জানে তৃতীয়টা লিখবে। তাহলে ডিপেন্ড করে যে তার অর্জিত যে জ্ঞান এবং প্রশ্নের যে মান, প্রশ্নে যা চাওয়া হয়েছে তার মধ্যে মিলেছে কতটুকু। যেখান থেকে তার লিখতে শুরু করলে পরে তার ভালো লাগবে সে ওখান থেকেই শুরু করতে পারে। দেয়ার ইজ নো হার্ড ইন ফার্স্ট রুল যে তুমি এখান থেকে শুরু করো বা ওখান থেকে শুরু করো। তবে এটা বলা হয়ে থাকে, যেমন এটা অবশ্য রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে না, ম্যাথমেটিক্স, সায়েন্স, ফিজিক্সের ক্ষেত্রে যেগুলো তোমাকে কনফিউজ করতে পারে মাঝখানে, ওই জায়গাতে যেও না। কারণ তুমি যদি প্রথমেই কনফিউশনে পড়ে যাও তাহলে পরবর্তী 2 ঘন্টা তুমি কনফিউশনে থাকবে। সুতরাং কনফিউশন বা ভ্রান্তিমুক্ত যে আনসারগুলো তোমার কাছে থাকে সেগুলো দিয়ে শুরু করো। একবার লাস্ট থেকে শুরু করো আর প্রথম থেকে শুরু করো, এটা টিচারের রেসপন্সিবিলিটি খাতাটাকে ঠিক করে দেখা। তবে স্যার এটা আমি বলি অনেক স্টুডেন্ট এটা ভুল করে, খুব তাড়াতাড়ি লিখতে গিয়ে ওইটাকেই 17 না 27
এটা লিখতে ভুল করে ফেলে। তো অনেক সময় আছে যে 17-এর আনসার টিচারের মাথায় থাকে, সে 2টা ভালো করে লিখেনি, 2টা লিখতে গিয়ে 1 করে ফেলছে, দেখছে যে 27-এর আনসারের সাথে এটা মিলে না, তো এরকম এটা হয়তো বাদ করে দেয়। তাইলে তার এই যে নাম্বারিংটা, তুমি এ লেখো, বি লেখো, রোমান মানের কোনো কোশ্চেন থাকে অথবা 1 2, বা তোমার যে বিভাগ আছে সেগুলো অন্তত তোমাকে প্রশ্নের মতো করেই ওইটা তুমি খুব স্পষ্ট করে লিখবে, যাতে কোনো টিচারের কোনো রকমের মানে ভ্রান্তি না আসে। ঠিক আছে, তুমি যাতে ওটা ভালো করে মানে এটা লিখো। আর এখানে স্যার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, ও যেখান থেকে পারে, খুব ভালো ছাত্র হলে যাদের কনফিডেন্স থেকে আমি সবটা পারবো, ইউ স্টার্ট ফ্রম পয়েন্ট। একটা টিচার প্রথম থেকে, আমাদের পলিটিক্যাল সায়েন্সের টোটাল স্যার 43টা কোশ্চেন থাকে সম্ভবত, তো একদম 43 কোশ্চেন পর্যন্ত সে গেল, তারও একটা আনন্দ, বাহ ছেলেটার প্রথম দিকে দেখে আসছি, শেষ পর্যন্ত যাচ্ছি। আবার কোনো একটা ছেলে আপনার 22 থেকে শুরু করেছে, তারপরে 17তে এলো, তখন টিচারকে প্রশ্ন খুঁজতে হয় একবার, তার পাতা খুঁজতে হয় একবার, একটু বিরক্তি ভাব তো আসে। তবে এই বিরক্তি নাম্বারিং দেওয়ার ক্ষেত্রে একটু না সমস্যা হয় না, তবে অনেক সময় ভ্রান্তি চলে আসে। তো তারপরে এটা আমি বলি, টিচারকে অতটুকু ধৈর্য ধারণ করে এটা দেখতেই হবে, কারণ স্টুডেন্ট তার মতো করে লিখেছে এবং এটা দেখানো। কিন্তু তবুও তোমার লেখার আনন্দ, শিক্ষকের দেখার আনন্দটা যদি মিলে যায়, তো এখানে মানে রেজাল্টটা খুব সুন্দর। কারেক্ট, খুব সুন্দর। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে আসছি, তবুও লোভ সামলাতে পারলাম না। মুস্তাফা সাহেবের কাছে একটা জানতে চাই, ওরা যে পরীক্ষা জন্য প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তাদের কোন চ্যাপ্টারটাতে একটু সমস্যা হতে পারে, আর কোন চ্যাপ্টারটা তারা সুবিধাজনক জায়গায় আছে? স্যার, রাষ্ট্রবিজ্ঞানে বিশেষ করে যতগুলো মানে চ্যাপ্টার আমরা পড়িয়েছি, তো এখানে এমন কোনো চ্যাপ্টার নেই যেটা খুব সহজ, এমন কোনো চ্যাপ্টারও নেই যেটা খুব মানে কঠিন, এমন কোনো বিষয় নেই। কারণ হলো, যদি আমরা প্রথম বইটা থেকে শুরু করি, যেটা সমকালীন বিশ্ব রাজনীতি যেটা আছে, সমকালীন বিশ্ব রাজনীতি যখন কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ যখন সে পড়ে, প্রথম চ্যাপ্টারটা যখন পড়ে, পরবর্তী চ্যাপ্টারগুলো দেখবে তার ধারাবাহিকতায় মানে আছে। প্রথমে সমকালীন ওই যে ওই ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিটা জানলো, রাশিয়া এবং আমেরিকা কীভাবে ভাগ হয়ে গেল, ওই চ্যাপ্টারটা পড়ে পরবর্তীতে শেষে এরপরে চ্যাপ্টারে আসে কীভাবে আমেরিকা এককভাবে বিশ্ব করলো। তারপরে দেখা গেল যে না, আমেরিকাও এককভাবেই নেই, একসময় দুই পাওয়ারের আন্ডারে ক্ষমতা ছিল, তারপরে 1 পাওয়ারের আন্ডারে চলে গেছে। এরপরে চ্যাপ্টারে আছে না বিকল্প ক্ষমতার কেন্দ্রবিন্দু, এখন ওই চায়না মানে ইন্ডিয়া, জাপান বা কোরিয়া, তারাও একটা আলাদা পাওয়ারের যে বিভিন্ন অভিমুখ সৃষ্টি হয়েছে হলো, এটা একটা চ্যাপ্টার আছে। দক্ষিণ এশিয়া আছে, এভাবেই যায়। সুতরাং কোনো জায়গাতেই কঠিন নেই, প্রথম চ্যাপ্টার থেকে যে ভালো করে আসছে তার ধারাবাহিকতায় সবগুলো শেষ পর্যন্ত যাবে। কিন্তু কোনো স্টুডেন্ট স্যার কোনো একটা অসুস্থ ছিল বা কোনো কারণে যে কোনো বিদ্যালয়ের যে কোনো স্টুডেন্ট ক্লাসের একটা চ্যাপ্টার অ্যাটেন্ড করতে পারেনি, তার কাছে ওই চ্যাপ্টারটা কঠিন হয়ে পড়ে যদি সে এটাকে। তবে আমরা শিক্ষকরা সবসময় তো এই প্রস্তুতি থাকে স্যার, কোনো স্টুডেন্ট যদি একটা চ্যাপ্টার অসুস্থতার কারণে আসেনি, তা আমার মনে এমন কোনো শিক্ষক ত্রিপুরা রাজ্যে নেই যার কাছে একটা ছেলে বা মেয়ে যাবে, স্যার আমি তো ওই সময় ওষুধ থাকতে পারিনি, আমাকে একটু আলাদা করে কি ব্যাপারটা বুঝিয়ে দেবেন। আমার মনে এরকম কোনো শিক্ষক তো আশা করি নেই, এবং একজন শিক্ষক খুশি হয়ে তাকে এটা বুঝিয়ে দেবে, ঠিক আছে কোনো সমস্যা নেই, তুমি এটা বোঝো। তো কঠিন স্যার এরকম কোনোটাই নেই, আবার না পড়লে সবটাই কঠিন হয়, আবার পড়লে সবটাই সহজ হয়। বেসটা মূলত এই যে তুমি টেক্সট বইয়ের উপরে জোরটা দাও এবং স্বাভাবিকভাবে সেটা দেবে, অত বেশি নোট ফোট না। স্যার ভীষণ একটা সমস্যা হচ্ছে, আমাদের ছেলে মেয়েরা কেন জানি টেক্সট বইটা পড়তে চায় না, এবং এই টেক্সট বই পড়তে না চাওয়ার কারণে তাদের দুর্বল রেজাল্টের অন্যতম একটা কারণ, তারা কোনো টিউশনের নোট অথবা তারা বাজারের কোনো নোটের উপর তারা বেশি নির্ভরশীল হয় এবং কম নির্ভরশীল হয় টেক্সট বইয়ের উপরে এবং বিদ্যালয়ের শিক্ষকের উপরে। আমার মনে হয় বিদ্যালয়ের শিক্ষক এবং টেক্সট বই নির্ভরতা তার বেশি থাকলে এবং বাড়িতে গিয়ে যদি সেটাকে রিডিংটাকে রিপিট করে, তাহলে অটোমেটিক্যালি তার ভালো রেজাল্ট হবে স্যার। ঠিক, এই মুহূর্তে মানে রাষ্ট্রবিজ্ঞান তো ম্যান্ডেটরি সাবজেক্ট আর্টসের ক্ষেত্রে নিতেই হয় ওদের, এটার অল্টারনেটিভ তো সাবজেক্ট খুব একটা নেই, কারণ এডুকেশন তো উঠেই দিল না, মানে এটা আছে স্যার, এখন রাষ্ট্রবিজ্ঞান ছাড়াও নিতে পারে। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান ছাড়া কেউ সংস্কৃত দিতে পারে, কেউ ইকোনমিক্স দিতে পারে, স্কুলে তো থাকতে হবে আবার সেটা। হ্যাঁ, ওই স্কুলে, হ্যাঁ এটা অবশ্য ঠিক,
যেমন আমাদের স্কুলে প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা সংস্কৃত নিচ্ছে, কারণ সংস্কৃত টিচার আছে। আবার আমরা দেখলাম যে একটা স্কুলের সংস্কৃত নিচ্ছে না, কারণ টিচার নেই হয়তো, বা কোনো স্কুল ইকোনমিক্স নিচ্ছে তো নিচ্ছে না, এটা অবশ্য জিওগ্রাফি নেই। হ্যাঁ নেই, এটা অবশ্য নির্ভর করে। তবে অল্টারনেটিভ নিতে পারে যদি সেরকম শিক্ষক থাকে, কারণ বিষয়গুলো তো অলমোস্ট তাকে 5টা সাবজেক্ট নিতে হবে, বাংলা ইংরেজিটা কমন হয়ে গেল, তারপরে বাকি 3টা তার যে কোনো অপশন এসে নিতে পারে। এখন সর্বশেষ প্রশ্ন যেটা, ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য প্রস্তুত, নির্দ্বিধায় তারা ভালো রেজাল্ট করবে, আমরা শুভেচ্ছা জানিয়ে রাখলাম। নতুন করে কিছু শেখার নেই। এই যে টাইমটা, মানে ধরুন আগের দিন আমি একটা পরীক্ষা দিয়ে এলাম, তার পরবর্তী রুটিনটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষার রুটিন, সে ওই যে সময়টা কি করে সে নিজেকে ইউটিলাইজ করবে? এই 2 দিন যদি পেল, যদি 2 দিন পেল স্যার, প্রথম দিন পরীক্ষা দিয়ে আসার পরে তাকে আমি বলবো, এসে পরীক্ষা কি লিখেছো ভুলে যাও, প্রশ্নও দেখবেন, এটার প্রতি তাকাবেও না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা বলি পরীক্ষা আজকে দিয়েছো, ইতিহাস পরীক্ষা ধরো তুমি দিয়েছো, পরীক্ষা হয়ে গেছে, বাড়িতে আসো, প্রশ্নটাও খুলবে না, বইয়ের মধ্যে ভাঁজ করে প্রশ্নটাকে তার জায়গায় রেখে দাও। এক মুহূর্তও চিন্তা করবে না যে তুমি কি দিয়েছো তো বেস্ট দিয়েছো। যদি না দিয়ে থাকো 1000 কোটি টাকা হলেও তুমি গতকালকের পরীক্ষার সময়টাকে আর কিনতে পারবে না, যেহেতু গতকালকে আর কেনা যাবে না। সুতরাং আমার কাছে সম্পদ হলো আমার পরেরটা। তুমি এদিনে এসে নিশ্চিন্ত মনে খুব ভালো করে সন্ধ্যা করে হাত মুখ ধুয়ে গল্প টল্প করে রাতে প্রচুর পরিমাণে ঘুমাও। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পরবর্তী চ্যাপ্টার তুমি ধরো, এবং পরবর্তী যে পরীক্ষা আছে সেটা ধরো। তুমি যদি জানো যে কোনো পার্টিকুলার চ্যাপ্টারে তোমার দুর্বলতা রয়ে গেছে, তোমার কাছে ডিস্ট্রিবিউশন অফ মার্কস আছে, তুমি যদি স্যার আমি একটা কথা বলি, এটা হয়তো সবাই বলবে না, যে ও যদি মনে করে যে কোনো না কোনো কারণে ওর পড়াশোনা হয় নাই সারা বছর, কিন্তু ওর পরিবারের প্রয়োজনে ওকে 40% 50% পেয়ে হলো আমাকে পাস তো করতেই হবে, মানে এরকম ক্ষেত্রে আমি তাকে বলবো তোমার কাছে চ্যাপ্টার ওয়াইজ মার্ক ডিস্ট্রিবিউশনের ব্লু প্রিন্ট আছে, তুমি প্রয়োজনে তোমার কাছে কঠিন লাগে 3টা চ্যাপ্টার ছেড়ে দাও। এই 3টা, এটাকে বলা হয় মানে পজিটিভ মানে লিভিং আর কি, ওইটাকে ছেড়ে দেওয়া। এই জন্য, কারণ আমি যদি গোটা 80 মার্কের টার্গেট করে পড়ি, আর যদি আমার পরীক্ষাতে আমার 43টা কোশ্চেনের বাইরে তো আসবে না, তা আমি যদি পরীক্ষাটা যখন দেব তখন হতে পারে কোনোটাই আমার কাছে নেই। বরঞ্চে 16টা বা 17টা টপিক পড়ার চেয়ে যদি আমি 12টা টপিক যদি ভালো করে পড়তে পারি এই সময়ের মধ্যে, তাহলে 50% আমি যাব। সেই জন্য এটাকে মানে স্মার্ট চ্যাপ্টারাইজেশন বলে আজকাল, মানে আধুনিক যুগে, যেটা আমার খুব কঠিন ওটাকে আমি ছেড়ে দেবো, বিকজ আই টার্গেট 60% বা 60 মার্কস। আমি যদি ওটাকে করি, সেটাকে বাদ দিয়ে বাকি যেটা থাকে ওইটার উপরে সে খুব ভালো করে ফোকাস করে পড়তে পারে। আর যদি সে সবটা চ্যাপ্টারের উপর আগে তার পড়া আছে, তাহলে নিয়ম করে আমার পরামর্শ হলো যে ওর কাছে 3 দিন সময় আছে। 3 দিন সময় যদি থাকে স্যার, তাহলে ও যদি দৈনিক 10 ঘন্টা করে পড়ে, তাহলে তার কাছে 30 ঘন্টা সময় আছে। তো তার কাছে চ্যাপ্টার আছে 15টা, ধরুন 15টা চ্যাপ্টার যদি থাকে, আমি তাকে বলবো যে ইউ মানে ডিস্ট্রিবিউট আওয়ার্স বা ইউর মানে চ্যাপ্টার, তাহলে প্রতিদিন তুমি একটা চ্যাপ্টারের জন্য 2 ঘন্টা করে পড়ছো, তাহলে 2 ঘন্টা একটা চ্যাপ্টার আগা থেকে গোড়া পর্যন্ত রিফ্রেশ করে নাও, তারপরে আরেকটা চ্যাপ্টার ধরো, তাহলে এইভাবে দেখবে তোমার 3 দিনে পুরোটাকে একটা রিভিশন হয়ে যাচ্ছে। যত ঘন্টা সে পড়াশোনা করে, যতটা লেফট আছে, যতটা চ্যাপ্টার আছে, অতটাকে সে ডিস্ট্রিবিউট করে সময় অনুযায়ী সে যদি পড়াশোনা করে, তো আমি মনে করি স্যার ইট ইজ দ্য বেস্ট। রাষ্ট্রবিজ্ঞান সেই জন্য বিজ্ঞানের বাইরে কিচ্ছু নয়। যেভাবে দেখলেন, যেভাবে মুস্তাফা সাহেব তোমাদের সামনে নিয়ে গেলেন, যে সময়টাকে ইউটিলাইজ করবে কি করে, তার পদ্ধতিও উনি বলে দিলেন। এটাই স্বাভাবিক গতি প্রকৃতি হওয়া উচিত। তাহলে যেভাবে উনি দেখলেন, যেভাবে বললেন, 20 নম্বর কিন্তু পরীক্ষা দেওয়ার আগেই প্রায় উঠে রয়েছে, পরীক্ষা শুরু হয়নি। তোমার যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্ক, খাতা টাতা জমা দিয়েছো ইত্যাদির পরিপ্রেক্ষিতে তোমার মার্কস কিন্তু উঠে আছে। সেখানে তোমাকে নম্বর কমিয়ে দেওয়া হয়েছে, এটা ভাবনা চিন্তার কোনো অবকাশ নেই। তুমি ধরে নাও তুমি 20তে 20 পেয়ে গিয়েছো, অর্থাৎ 20 গোলে এগিয়ে থেকে তুমি খেলা শুরু করছো। রাষ্ট্রবিজ্ঞান এখানেই সাফল্য এনে দেয়। আজকে এইটুকুই থাক। আবার তোমাদের জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।